শূন্যরেখায় বেড়া দেয়ায় প্রণয় বর্মাকে তলব করে ক্ষোভ জানিয়েছে ঢাকা। সীমান্তে উত্তেজনা সৃষ্টি করে এমন কর্মকাণ্ড থেকে দিল্লিকে বিরত থাকতেও বলা হয়েছে। দুপুরে পররাষ্ট্র সচিবের সঙ্গে কথা শেষে ভারতের হাইকমিশনার বলেন, বেড়া দেয়ার ইস্যুতে দুদেশের মধ্যে বোঝাপড়া রয়েছে, বিএসএফ ও বিজিবি একসাথে কাজ করবে। ৪১ দিনের মাথায় আবারও তলব করা হলো ঢাকায় ভারতীয় হাইকমিশনারকে। রোববার দুপুরে ৩টায় তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে হাজির হন। এ সময় সীমান্তে বিএসএফের সাম্প্রতিক কার্যকলাপ নিয়ে উদ্বেগ জানান পররাষ্ট্র সচিব। প্রায় ঘণ্টাব্যাপী চলা আলোচনা শেষে প্রণয় বর্মা বলেন, সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার ব্যাপারে দুদেশের মধ্যে বোঝাপড়া রয়েছে। India's commitment to ensuring a crime-free border. সীমান্তে চোরাচালান ও অপরাধীদের দমন নিয়ে আমরা আলোচনা করেছি। সীমান্তে কাঁটাতারের বেড়া নিয়েও কথা হয়েছে। এ ব্যাপারে বিএসএফ ও বিজিবির মধ্যে যোগাযোগ রয়েছে। আমরা আশা করি সেই বোঝাপড়ার ভিত্তিতে সীমান্তে অপরাধ দমনে দুই পক্ষ সম্মিলিত উদ্যোগ নেবে। চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁয় অবৈধভাবে কাঁটাতারের বেড়া দেওয়া হয়েছে। এতে দুদেশের সম্পর্কের চেতনা ক্ষুণ্ণ হয়েছে। এ নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, সুনামগঞ্জ সীমান্তে হত্যার নিন্দা জানিয়ে দিল্লিকে ব্যবস্থা নেওয়ারও আহ্বান জানানো হয়েছে। পররাষ্ট্র সচিব ভারত সরকারের প্রতি আহ্বান জানান যে তারা যেন দুদেশের সীমান্তে উত্তেজনা বৃদ্ধি করতে পারে এমন কোনো উস্কানিমূলক পদক্ষেপ থেকে বিরত থাকার জন্য ভারতের সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষকে পরামর্শ দেন। পররাষ্ট্র সচিব আরও উল্লেখ করেন, বাংলাদেশ বিশ্বাস করে যে সীমান্তে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার লক্ষ্যে এই ধরনের সমস্যাগুলো গঠনমূলক সংলাপের মাধ্যমে এবং বিদ্যমান দ্বিপাক্ষিক চুক্তি অনুসারে সমাধান করা উচিত। ফেব্রুয়ারিতে দিল্লিতে হতে যাওয়া বিজিবি ও বিএসএফের মহাপরিচালক পর্যায়ের বৈঠকে এ নিয়ে আরও আলোচনা হবে। নাফিজাতুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ নিয়ে আলোচনা করতে রাজধানীর মিরপুর থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন নিরাপত্তা বিশ্লেষক, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল নাঈম আশফাক চৌধুরী, এবং মোহাম্মদপুর থেকে আমাদের সাথে আছেন জাতিসংঘের সাবেক কর্মকর্তা মোস্তাক আহমেদ। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। তবে শুরুতেই চলে যেতে চাই অবসরপ্রাপ্ত মেজর জেনারেল নাঈম আশফাক চৌধুরীর কাছে। জনাব নাঈম আশফাক চৌধুরী, যেটি জানতে চাই যে সীমান্তে বাংলাদেশের নিরাপত্তা জোরদার করা উচিত বলে মনে করেন কিনা আপনি? অবশ্যই নিরাপত্তা জোরদার করা উচিত এবং যে ভিজিলেন্স থাকা উচিত আমার কাছে মনে হয়েছে, যতটুকু দেখেছি পত্রপত্রিকায় বিজিবি যথেষ্ট ভিজিলেন্ট আছে, সজাগ আছে এবং যে নিরাপত্তা জোরদার করা উচিত যে প্রশ্নটা করেছেন সেই অনুযায়ী তারা কাজ করছে বলে মনে হচ্ছে আমার কাছে। হ্যাঁ, আপনি দেখেছেন নিশ্চয়ই যে আজকেও কিন্তু একজন আহত হয়েছেন বিএসএফ এর গুলিতে। সেই বিষয়ে কি বলবেন আসলে? আমি অবশ্যই এই বিষয়টা উদ্বেগজনক বলবো এই কারণ এই একটা ইস্যু নিয়ে দুই দেশের মধ্যে এবং দুই বাহিনীর ভেতরে যে কিছুটা অসহিষ্ণুতার লক্ষণ দেখতে পাচ্ছি, সেটা কে সামনে রেখে যদি কেউ ইনজুর্ড হয় অথবা কেউ নিহত হয়, এইটা পরিস্থিতিকে আরো খারাপের দিকে নিয়ে যেতে পারে। সুতরাং এই সময়ে ধৈর্য ধারণ করা, আলাপ আলোচনার মাধ্যমে এটার সমাধান করা আরো বুদ্ধিমানের কাজ হবে বলে আমি মনে করি। জি, জনাব নাঈম আশফাক চৌধুরী, আপনি থাকুন আমাদের সাথে। এবার চলে যেতে চাই জাতিসংঘের সাবেক কর্মকর্তা জনাব মোস্তাক আহমেদের কাছে। জনাব মোস্তাক আহমেদ, যেটি জানতে চাই যে শূন্যরেখায় বেড়া দিয়ে ভারত কোন আইন লঙ্ঘন করেছে? ধন্যবাদ। দেখুন, এই শূন্যরেখা আর মাঝে বেড়া দেয়া বা কোনো স্থাপনা তৈরি করা, এই বিষয়টি কিন্তু অনেক আগেই 1974 সনেই মীমাংসিত হয়ে আছে। ওই সময়ে বাংলাদেশ এবং ভারতের মাঝে একটা সীমান্ত নির্দেশিকা বা নির্দেশনা স্বাক্ষর করা হয়, যে বিষয়টিতে স্পষ্টভাবেই বলা ছিল যে দুদেশের কোনো দেশেই শূন্যরেখা থেকে 150 গজের মাঝে কোনো স্থাপনা বা কোনো কিছু করতে পারবে না। তো সেই হিসাবে এটা স্পষ্টতই ওই মানে স্বীকৃত বা ওই সময়ে স্বাক্ষরিত নির্দেশিকার পরিপন্থী, এতে কোনো সন্দেহ নেই।
ফলে এই এই বিষয়টিকে এই বিষয়টি দুপক্ষকেই আলোচনার মাধ্যমে সুরাহা করতে হবে বলে আমি মনে করি। জি, জনাব মোস্তাক আহমেদ থাকুন আমাদের সাথে। আবারও চলে যাব জনাব নাইমের কাছে। জনাব নাইম, বিএসএফ কে ডেকে জবাবদিহি চাইতে পারতো কি বিজিবি? জি, জবাবদিহি অবশ্যই চাইতে পারতো। আমি একটু ব্যাকগ্রাউন্ডটা বলি আরেকবার, যে বাংলাদেশ এবং ভারতের মধ্যে অ্যাকচুয়ালি সীমানা নির্ধারণের সর্বমোট 4টা চুক্তি হয়। একটা হয়েছে 1974-এ, যেটাকে আমরা বলি ল্যান্ড বাউন্ডারি এগ্রিমেন্ট। একটা হয়েছে 1975 সালে, যেটাকে বলা হয় জয়েন্ট ইন্ডিয়া বাংলাদেশ গাইডলাইন ফর বর্ডার অথরিটি। একটা হয়েছে প্রটোকল 2011 সালে, ল্যান্ড বাউন্ডারি এগ্রিমেন্ট প্রটোকল। এবং একটা হয়েছে, আবার আরেকটা হয়েছে 2011 সালে, সেটাকে বলা হয় কোঅর্ডিনেটেড বর্ডার ম্যানেজমেন্ট প্ল্যান। 1975 সালের যে চুক্তিটা হয়েছিল, সেই চুক্তি অনুযায়ী 0 লাইন থেকে 150 গজের ভেতরে কোনো প্রকার ডিফেন্স পটেনশিয়াল অর্থাৎ প্রতিরক্ষা সামর্থ্য কোনো স্থাপনা তৈরি করা যাবে না। এবং এই জায়গার ভেতরে যদি কোনো উন্নয়নমূলক কাজ করতে হয়, তাহলেও কিন্তু একে অপরের থেকে সম্মতি নিবে। সো ভারত বাংলাদেশের মধ্যে যে 4156 কিলোমিটার সীমান্ত আছে, তার মধ্যে 3071 কিলোমিটারে অলরেডি বেড়া স্থাপন করে ফেলেছে ইন্ডিয়া। বাকি রয়ে গিয়েছে 885 কিলোমিটার। এই 885 কিলোমিটার বাউন্ডারির মধ্যে এখনো তার কাটার বেড়াটা দেয়া যায়নি। কেন? কারণ ওখানে ছিল গ্রাম, ওখানে লোকালয় ছিল, প্রাকৃতিক প্রতিবন্ধকতা ছিল, এরকম বিষয়ের কারণে এটা হয়নি। সো 2010 থেকে 2023 সাল পর্যন্ত 160টা স্থানে মানে এই যে জায়গাগুলোতে বেড়া স্থাপন করা হয়নি, এখানে বাংলাদেশ অনুমতি দিয়েছে উইথ সাম কন্ডিশনস। এই কন্ডিশনগুলোর মধ্যে একটা হলো যে একটা ডিজাইন অনুযায়ী কাঁটাতারের বেড়া তৈরি করতে হবে। তো তারা সেই ডিজাইনগুলোও মানে নেই। নট অনলি দ্যাট, তাছাড়া ওই জায়গার ভেতরে তারা রাস্তা করেছে, কালভার্ট করেছে, ব্রিজ করেছে। সো লেটেস্ট যে 5টার কাজ করা শুরু করেছিল, এইটাও কিন্তু যে চুক্তি অনুযায়ী যেভাবে কাজ করার কথা, সেই কাজগুলো তারা করেনি। ফলে বিজিবি ন্যাচারালি তারা যেভাবে প্রটেস্ট জানানোর কথা ছিল, সেই প্রটেস্টও তারা জানিয়েছে এবং বলেছে যে এই কাজটা যদি করতে হয়, তাহলে যেটা বলা হয় জয়েন্ট রেকর্ড অফ ডিসকাশন, অর্থাৎ JRD, যৌথ পরিদর্শন, 2 পক্ষ থাকবে, তাদের একসাথে পরিদর্শন করে যে চুক্তি হয়েছে সেই চুক্তি অনুযায়ী কাজ করা উচিত। আমি যদি এইটাকে এইভাবে দেই যে জুলাই বিপ্লবের পরে বর্তমানে যে পরিস্থিতি বাংলাদেশে আছে, সেই পরিস্থিতিতে এরকম তাড়াহুড়ো করে একটা কাজ করাটা দুটো বিষয় সামনে আসতে পারে। একটা হলো যে বর্তমান যে পরিস্থিতি আছে বাংলাদেশের, সেই পরিস্থিতিকে এক্সপ্লয়েট করতে পারে, আর একটা প্রভোকেশন হতে পারে। সো আমরা যেটা দেখেছি বিজেপি জনাব নাইম, এই বিষয়টাতে আসবো আবার। আপনি থাকুন আমাদের সাথে। আবারও চলে যেতে চাই জনাব মোস্তাক আহমেদের কাছে। জনাব মোস্তাক, প্রণয় বর্মাকে ডেকে ক্ষোভ জানালেই কি চলবে, নাকি আরো কূটনৈতিক উদ্যোগ নিতে হবে? দেখুন, একটু আগে জেনারেল নাইম যে কথাগুলো বলেছেন, ধারাবাহিক ভাবে যে এই দুই দেশের মাঝে যে সীমান্তে বেড়া দেওয়া বা এ জাতীয় স্থাপনা তৈরির যে ধারাক্রম ভাবে যে বিষয়গুলো তুলে ধরেছেন, এটা হলো একটা দিক। পাশাপাশি আমাদেরকে মনে রাখতে হবে যে এই বিষয়টা কিন্তু একটা রাজনৈতিক এবং কূটনৈতিক বিষয়। ফলে রাজনৈতিক বিষয়কে এই কাঁটাতারের বেড়া বা স্থাপনা তৈরি করা এর একটা রাজনৈতিক তাৎপর্য রয়েছে। আমরা দেখেছি যে 1986 সন থেকে আসলে এই কাঁটাতারের বেড়া দেওয়ার কাজটি শুরু হয়। তখন আমাদের দেশের রাষ্ট্র ক্ষমতায় ছিলেন জেনারেল এরশাদ। তারপরে 2000 সন থেকে 2010 পর্যন্ত এই বেড়া দেওয়ার কাজটি একটা অন্য রকমের গতি পায়। বর্তমানে যে অবস্থাটি আমরা দেখলাম, এই বিষয়টাকে অতি অবশ্যই কূটনৈতিক ভাবে আজকে প্রণয় বর্মাকে ডেকে যে বাংলাদেশের পররাষ্ট্র সচিব ওনার সাথে কথা বলেছেন, তো অবশ্যই এই জিনিসটা কূটনৈতিক ভাবেই আলোচনার মধ্য দিয়েই মীমাংসা করতে হবে। পাশাপাশি আমাদেরকে রাজনৈতিক বাস্তবতাটাকেও মনে রাখতে হবে যে এর পেছনে কোনো উস্কানি কাজ করছে কিনা। কারণ আমরা যে বিষয়টা জানি যে আর 1 বছরের মধ্যে ভারতে একটা জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
তো ওই সামনের নির্বাচনকে সামনে রেখে ভারতের বর্তমান ক্ষমতাসীন দলের কোনো বিশেষ এজেন্ডা আছে কিনা এই বিষয়েও বাংলাদেশ সরকারকে সচেতন থাকতে হবে। জনাব মোশতাক আহমেদ থাকুন আমাদের সাথে। আবারও যাব জনাব নাঈম আশফাকের কাছে। জনাব নাঈম আশফাক, সীমান্ত হত্যা ও বিএসএফ এর এই যে ঔদ্ধত্য, এই ঔদ্ধত্যের বিরুদ্ধে আন্তর্জাতিকভাবে ব্যবস্থা নেওয়ার কোনো সুযোগ রয়েছে কি? আন্তর্জাতিকভাবে যাওয়ার চেয়ে আমার কাছে যেটা মনে হয় কূটনৈতিক সমাধান, দ্বিপাক্ষিক সমাধানটা আরো বেশি প্রণিধানযোগ্য এবং এক্সপেক্টেড, এটাই হওয়া উচিত। কারণ এমন কোনো পর্যায়ে বা এমন কোনো ভয়াবহ কোনো ইস্যু নয় যে ইস্যুটাকে আন্তর্জাতিক পর্যায়ে এখনই এইটা নিয়ে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। যে কথাটা জনাব মোস্তাক যেটা বললেন যে এটা রাজনৈতিক এবং কূটনৈতিক, এবং এইটা আমি এখনো মনে করি যে দ্বিপাক্ষিক আলাপ আলোচনার মাধ্যমে কূটনৈতিক পর্যায়ে এবং ডাউন দ্য চেইন একদম বিএসএফ বিজিবির মধ্যে আলোচনার মাধ্যমেও এটার সমাধান অবশ্যই সম্ভব। সো এখনই আমি মনে করি না আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। জি, জনাব নাঈম থাকুন আমাদের সাথে। আবারও যাব জনাব মোশতাক আহমেদের কাছে। জনাব মোশতাক আহমেদ, কূটনৈতিক শিষ্টাচার কেন রক্ষা করছে না ভারত, আপনার কি মনে হয়? দেখুন, ভারত কেন করছে না এটার জবাব তো ভারত দেবে। তবে আমরা যে জিনিসটা মনে করি যে কূটনীতি বলি আর রাজনীতিই বলি, দুটো প্রতিবেশী দেশের জনগণের মাঝে যখন একটা সুসম্পর্ক বিরাজ করে তখন রাজনীতিবিদরা কিংবা কূটনীতিকরা যে পর্যায়েই আসুক না কেন তারা জনগণকে বিবেচনায় নিতে বাধ্য হন। তো আজকের বিদ্যমান পরিস্থিতিতে আমি মনে করি যে ভারতের যে জনগণ, বাংলাদেশের যে জনগণ, এই দুই দেশের জনগণের মাঝে আমাদের সম্পর্ক উন্নয়নের জন্য প্রচেষ্টা চালাতে হবে। জনগণকে জনগণের কাছে আসতে হবে। জনগণ ছাড়া শুধু সরকার পর্যায়ে ব্যবস্থা নিয়ে দুটো প্রতিবেশী দেশের যে কোনো সমস্যার সমাধান করা সম্ভব হবে বলে আমি মনে করি। জি, আপনার বক্তব্য স্পষ্ট। জনাব মোশতাক আহমেদ এবং জনাব নাঈম আশফাক চৌধুরী, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য, আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।